আসসালামু আলাইকুম। শেষ দুটি ভিডিও লেকচারে তোমরা আলোর ব্যতিচার কি এবং তা কিভাবে ঘটে তা শিখেছো, কিন্তু তোমাদের মনে প্রশ্ন আছে, এগুলো আমরা বাস্তব জীবনে কোথায় দেখতে পাই? তুমি কি জানো সাবানের বুদবুদের উপরে যে রঙিন শেডটি আসে এটি কেন আসে, কিংবা ময়ূরের পেখমি বা এত রঙিন প্যাটার্ন কেন আমরা দেখতে পাই? বৃষ্টি ভেজা পিচ ঢালা রাস্তায় যদি তেলের ফোঁটা ফেলে দাও, কিংবা পানির উপরে যদি তুমি তেল ছেড়ে দাও, এই যে রঙিন শীতটি দেখতে পাচ্ছ, এটাই বা কেন হয়? এগুলো আসলে সবই আলোর ব্যতিচারের উদাহরণ। তোমার মনে এখনো প্রশ্ন, এর সাথে আলোর ব্যতিচারের কি সম্পর্ক? ইয়াং এর দ্বিচিরের শেষের অংশটি দেখার পরই আমরা এগুলো নিয়ে ব্যাখ্যা দিব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। তাহলে চলো শুরু করা যাক। আলোর ব্যতিচার সম্পর্কে বেসিক লেকচার তোমরা আগেই দেখে ফেলেছো, কিন্তু আমার আজকের আলোচনার সুবিধার্থে আমি ব্যতিচারের একটু ফ্ল্যাশব্যাক দিয়ে নিচ্ছি। খেয়াল রাখো, একটি দেখো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি উৎস থেকে আলো ছড়িয়ে যাচ্ছে। এটি প্রধান উৎস থেকে আলো ছড়িয়ে গিয়ে আমাদের এই যে ইয়াং যে পদ্ধতিতে দেখিয়েছিলেন, দুটি ছিদ্রপথ, মানে তাদেরকে সুসংগত উৎস বলা হচ্ছিল, এমন দুটি ছিদ্রপথ থেকে আলো সামনে নির্গত হচ্ছে, এগুলোকে চির বলা হচ্ছে। আর নাম দিলাম, একটা হচ্ছে S1 চির আর একটা হচ্ছে S2 চির। S1 এবং S2 থেকে নির্গত আলো এই মাঝে উপরিপাতনের ফলে পর্দায় ব্যতিচারী সজ্জা তৈরি করে, অর্থাৎ সাদা কালো ডোরা তৈরি হয়। কেন্দ্রীয় যে অঞ্চলটা, মানে একেবারে কেন্দ্রবিন্দুটা, এখান থেকে মাঝ বরাবর এই বিন্দুটা সবসময় উজ্জ্বল আসে। কেন? কারণ এখান থেকে সমদশায় গিয়ে আলো পতিত হয়। এর পরবর্তীগুলো অন্ধকার, আবার উজ্জ্বল, আবার অন্ধকার, আবার উজ্জ্বল। তার মানে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরার পরের বিন্দুটা আবার বিপরীত দশায় মিলিত হলে অন্ধকার, তারপরে উজ্জ্বল, অন্ধকার, এভাবে প্যাটার্ন বা ডোরা পাওয়া যাচ্ছে বা পাওয়া যায়। তোমরা শিখে নিয়েছো অলরেডি। এখান থেকে S1 থেকে যে তরঙ্গগুলো নির্গত হয় আমরা জানি সবগুলোই সাইন তরঙ্গ। তার মানে দেখতে পাচ্ছ চারদিকেই কিন্তু সাইন তরঙ্গ সদৃশ তরঙ্গ ছড়িয়ে যাবে। এবং S2 থেকেও কিন্তু একই রকম ঘটনা ঘটবে। যদি S1 থেকে এরকম ছড়িয়ে পড়ে আলোক রশ্মিগুলো, S1 থেকেও ছড়িয়ে যায়, তাদের মধ্যে মাঝখানে যে উপরিপাতনের ঘটনাটা আসলে কেমন ঘটে একটু দেখে নিই। ধরো S1 থেকে যদি যাচ্ছে এবং S2 থেকে যদি যাচ্ছে, তারা কিন্তু এখানে সমদশা দিয়ে মিলিত হলো। দেখতে পাচ্ছ সমদশা, মানে একটা সাথে একটা একই সাথে মিলেছে, একই দিক থেকে মিলেছে। তাহলে এটা কেন্দ্রীয় উজ্জ্বল ডোরায় পরিণত হলো, কারণ দুইটাই সমদশায় মিলছে, একেবারে সমপথ দূরত্ব তরঙ্গমুখ বা হাইগেন্সের নীতি অনুযায়ী। এরপরে যদি তাদেরকে আমি অন্য কোথাও মিলিত হতে দেই পরবর্তী কোনো বিন্দুতে, তারার দেখো মধ্যবিন্দু যে রেখাটা ছিল, এই রেখার কোণ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, মানে প্রত্যেকটি তরঙ্গই কৌণিক অবস্থান চেঞ্জ হচ্ছে। হলুদ রেখাটা মধ্যবিন্দুর কোণ দেখাচ্ছে। দেখো এই বিন্দুতে এসে তারা কিন্তু বিপরীত দশা, মানে পরস্পর বিপরীত মুখী হয়ে, মানে একেবারে উল্টা দিক থেকে এসে মিলিত হলো। তার মানে ঘটনাটা কি ঘটলো? এখানে কেমন ধরনের ব্যতিচার তৈরি হলো? ধ্বংসাত্মক। ব্যাপারটাকে আর একটু ক্লিয়ার করে দেখি। দেখো এখানে দুটি উৎস থেকে দুটি তরঙ্গ যাচ্ছে। এরা যদি এখানে সমদশায়, মানে একই দিক থেকে এসে মিলিত হলো, হ্যাঁ একই দিক থেকে দেখতে পাচ্ছ, একই দিক থেকে মিলিত, এইটাকেই বলা হচ্ছে সমদশা। মানে তরঙ্গদ্বয়ের শীর্ষ কিংবা পাদবিন্দু সবগুলোই একসাথে মিলে যাচ্ছে। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যদি তারা এরকম দুটি উৎস থেকে নির্গত হওয়ার পরে তারা যদি বিপরীত দশা, মানে দুই দিক বিপরীতভাবে, দেখো ক্রস হচ্ছে সব জায়গায়, তরঙ্গগুলো ক্রস আকারে মিলে যায়, এটা হচ্ছে কি বিপরীত দশা। তার মানে এরকম সমদশায় মিলিত হলে আমি এই পর্দায় উজ্জ্বল ডোরা দেখতে পাবো, আবার বিপরীত দশায় মিলিত হলে আমি অন্ধকার ডোরা দেখতে পাবো। এভাবেই কিন্তু পর্দায় ব্যতিচারী সজ্জা, ব্যতিচারী প্যাটার্ন পাওয়া যায়। কিন্তু নির্দিষ্ট কোনো বিন্দু যদি বলে দেওয়া হয় ওই বিন্দুটি উজ্জ্বল হবে না অন্ধকার হবে, তা আমরা কি ব্যাখ্যা করে বুঝবো বা কেমন ব্যাখ্যা থেকে বুঝবো? আজকে আমার আলোচ্য বিষয় কিন্তু এখানেই। রত্নরা, আমরা এখন পরপর দুটি উজ্জ্বল বা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এবং ডোরাগুলোর প্রস্থ কেমন হবে এবং প্রস্থের মান নির্ণয় করার ক্ষেত্রে কোন সূত্রগুলো ব্যবহার করব, কিভাবে সূত্রগুলো আসলো, এগুলোর ব্যাখ্যা শিখব। দেখতে পাচ্ছ একটি উৎস থেকে আলো নির্গত হয়ে ইয়াংয়ের দ্বিতীয় পরীক্ষণের অনুরূপ একটি পরীক্ষণ এখানে শো করা আছে। তো পরীক্ষণের S1 এবং S2 থেকে আলোক রশ্মিগুলো, মানে এই দুটোকে কি বলে? সুসংগত উৎস থেকে আলো নির্গত হচ্ছে এবং উপরিপাতনের পরে গিয়ে তারা পর্দায় আপতিত হচ্ছে এবং সেখানে ব্যতিচারী সজ্জা পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা দেখে নিই, মাঝের একেবারে কেন্দ্র বরাবর যে বিন্দুটা আছে, এই বিন্দুটার নাম কি? বিন্দুটা হচ্ছে কেন্দ্রীয় চরম।
এই বিন্দুটা হচ্ছে কেন্দ্রীয় চরম বিন্দু। কেন্দ্রীয় চরম, এই কেন্দ্রীয় চরম থেকে যে কোনো একটা বিন্দু তোমাকে যদি বলে দেওয়া হয় যে এই পি বিন্দুটা উজ্জ্বল হবে না অন্ধকার হবে, তা বের করে দেখাও। পি বিন্দু, কেন্দ্রীয় চরমের বিন্দুটাকে আমরা ধরে নিলাম এম। এখানে চিরদ্বয়, এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এবার এই চির থেকে পি বিন্দুর ক্ষেত্রে মানে S1 থেকে যে আলোকরশ্মিটা যাবে সেটাও যাবে পি পর্যন্ত। তার মানে S1 থেকে একটা আলোকরশ্মি সরাসরি গিয়ে পি বিন্দুতে আপতিত হচ্ছে এবং S2 থেকেও একটা আলোকরশ্মি পিতে গিয়ে আপতিত হচ্ছে। S2 থেকে আরেকটা আলোকরশ্মি গিয়ে পিতে আপতিত হচ্ছে। তার মানে এই দুই আলোকরশ্মি এখানে কিন্তু উপরিপাতিত হবে। এখন এই উপরিপাতনের ফলে ওই জায়গাটি উজ্জ্বল হবে না অন্ধকার হবে তার জ্যামিতিক পদ্ধতিতে আমরা এখন নির্ণয় করব। আমাদের নির্ণয় আমরা জানি যে এখান থেকে শুরু করে মানে এস থেকে শুরু করে পর্দা পর্যন্ত মানে যে কোনো উৎস থেকে শুরু করে পর্দা পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বের একটা নাম আছে, এই দূরত্বকে বলা হয় পর্দার দূরত্ব। এই দূরত্বটাকে প্রকাশ করা হয় ডি দ্বারা। আমরা যদি এটুককে এ ধরি তার মানে এই চির থেকে অর্ধেক পরিমাণ জায়গাটাকে আমরা বলবো কি a/2। আমরা আমাদের সুবিধার্থে আমরা একটা রেখা টেনে নিই, এখানে নাম দিলাম কিউ আর এখানে নাম দিলাম আর। তো এই জায়গাটুকু খেয়াল করো, এই জায়গাটুকু হচ্ছে কি এর অর্ধেক, এইটুকু কিন্তু হচ্ছে এর অর্ধেক। তাহলে এটুকু আমরা লিখতে পারি a/2, এইটুকুকেও বলতে পারি a/2। কতটুকু? কিউ থেকে এম পর্যন্ত, কিউ থেকে এম পর্যন্ত এই জায়গাটা a/2, এম থেকে আর পর্যন্ত জায়গাটাও হচ্ছে a/2। পি বিন্দুটা কেন্দ্রীয় অবস্থান থেকে কতটুকু দূরে আছে? ধরে নেই যে পি বিন্দুটা এম এর অবস্থান থেকে মানে এম যেখানে আছে কেন্দ্রীয় অবস্থান সেখান থেকে এক্স দূরত্বে অবস্থিত। xn দূরত্বে অবস্থিত। তাহলে কিউ থেকে পি এর দূরত্ব এই জায়গাটুকু কতটুকু? তার মানে এই জায়গাটুকু বলতে পারি পুরো xn থেকে a/2 বাদ। তার মানে আমরা এখানে লিখতে পারি xn মাইনাস a/2। তাহলে কিউ থেকে পি থেকে কিউ পর্যন্ত হচ্ছে xn/2, xn a/2। আর যদি তোমাকে বলা হয় এই অবস্থান থেকে মানে S2 থেকে পি এর দূরত্ব কত? S2 যে সাদৃশ্য বিন্দুটা হচ্ছে আর, সেখান থেকে পি এর দূরত্ব কতটুকু? তার মানে যদি আমি এটাকে বর্ধিত করি তাহলে xn এর সাথে আবার a/2 যোগ হবে, xn প্লাস a/2। তাহলে আমরা আমাদের চিত্রের ব্যাখ্যাটুকু দেখে নিলাম। এবার পি বিন্দু এবং এম বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু প্রত্যেকের দূরত্ব পি থেকে এম থেকে পি এর দূরত্ব হচ্ছে xn, কিউ থেকে পি এর দূরত্ব হচ্ছে xn মাইনাস a/2, আর থেকে পি এর দূরত্ব হচ্ছে xn প্লাস a/2। S1 থেকে পি এর দূরত্ব S1p, S2 থেকে পি এর দূরত্ব হচ্ছে S2p। সকল দূরত্বগুলোই আমরা কোথা থেকে হিসাব করেছি? মানে পি থেকে, পির অবস্থানটা খুঁজে বের করা মানে পি কোথায় আছে এবং ওই বিন্দুটা আসলে উজ্জ্বল হবে না অন্ধকার হবে তার ব্যাখ্যা বের করার চেষ্টা। তো খেয়াল করো ত্রিভুজ আমরা একটা একটা করে চিন্তা করি। ত্রিভুজ S1pq, এই ত্রিভুজটি দিয়ে খেয়াল করো S1pq, S1pq এই ছোট ত্রিভুজটি, এই ত্রিভুজটির তিনটি বাহু, একটি বাহু হচ্ছে S1p, আরেকটি S1q,
আরেকটা হচ্ছে কিউপি। S1 কিউপি এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র ব্যবহার করলে আমরা পাই S1 পি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব পি কিউ স্কোয়ার প্লাস ভূমি S1 কিউ স্কোয়ার। S1 পি স্কোয়ার ইকুয়াল টু পি কিউ আমরা আগেই চিত্র থেকে দেখে নিয়েছি xn মাইনাস a/2 এর হোল স্কোয়ার প্লাস S1 কিউ জায়গাটা হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব ডি স্কোয়ার। সূত্র ব্যবহার করলে কি আসে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এখানে থাকতেছে ডি স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বিবেচনা করতে পারি, 1 নম্বর সমীকরণ। এবার খেয়াল করো, যদি আমরা পরবর্তী S2 থেকে খেয়াল করি, S2RP ত্রিভুজ S2RP এটিও কিন্তু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ S2RP বিবেচনা করলে এক্ষেত্রেও পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলে আমরা পাই S2P স্কোয়ার, তার মানে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব পি আর স্কোয়ার প্লাস ভূমি S2R। S2P স্কোয়ার ইকুয়াল টু পি আর স্কোয়ার। চিত্র থেকে দেখি পি থেকে আর পর্যন্ত xn প্লাস a/2, xn প্লাস a/2 এর হোল স্কোয়ার S2R এটা হচ্ছে ডি, চির থেকে পর্দার দূরত্ব ডি স্কোয়ার। S2P স্কোয়ার ইকুয়াল টু সূত্র ভাঙলে প্লাস ডি স্কোয়ার। দেখো এখানে কিন্তু এই টু কাটা গেল, এই টু কাটা গেল, এটাকে 2 নম্বর সমীকরণ রেখে দিলাম। S1 থেকে S2 পর্যন্ত লম্ব টানলে যে পথটুকু পাওয়া যায় এই পথটুকুকে বলা হয় পথ পার্থক্য। তার মানে S2 থেকে P এর রশ্মিটি বা আলোক রশ্মিটি এইটুকু পথ বেশি অতিক্রম করেছে। এখন আমরা সেই পথ পার্থক্য বের করতে চাইলে এই S2P থেকে S1P এই দ্বিতীয় সমীকরণটা থেকে প্রথম সমীকরণটাকে বিয়োগ করব। তাহলে 2 বিয়োগ 1 থেকে পাই ইকুয়াল টু কিছু জিনিস একেবারেই একই রকম, xn স্কোয়ার বাদ যাবে, a/2 হোল স্কোয়ার বাদ যাবে, ডি স্কোয়ার বাদ গেল, থাকছে কি xn a, আর হচ্ছে এখানে থাকতেছে xn a। তাহলে S2P আগে, তাহলে xn a থাকলো ফর্মুলার মাইনাস, আর এর সামনে একটা মাইনাস আছে, মাইনাস xn a, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করা যায়, S2P প্লাস S1P ভাগ করে দিলাম। আসলে একটা বিষয় এখানে খেয়াল করো, এই পি বিন্দুটা কিন্তু যত দূরে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এঁকেছি আসলে এত কিন্তু দূরে নয়। এম বিন্দু এবং পি বিন্দু অত্যন্ত সন্নিকটে, খুবই নিকটে। আর যদি নিকটে হয় তাহলে S1P এবং S2P এই দূরত্বগুলো খুবই সিমিলার, খুবই কাছাকাছি, এবং যা প্রায় পর্দা থেকে চিরের দূরত্বের সমান। তাহলে এখানে একটা জিনিস তোমাদেরকে মনে রাখা দরকার বা বিবেচনায় রাখা দরকার, S1P এইটা প্রায় সমান S2P ইকুয়াল টু ডি, মানে পর্দার দূরত্বের সমান, প্রায় সমান এগুলো। তাহলে যোগের ক্ষেত্রে প্রায় সমান বিষয়টাকে আমরাকে একই ধরতে পারি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে হলে অল্প হলেও পার্থক্য আছে, তাহলে সেটাকে বিবেচনা রাখতে হবে। তাহলে S2P কে আমরা পার্থক্য হিসেবে বিবেচনা রাখলাম, অল্প হলেও পার্থক্য এখানে রয়েছে, কিন্তু যেখানে
প্রায় সমান সেখানে যোগ করে আমরা একত্রে মান বসাতে পারি। S2P মাইনাস S1P ইকুয়াল টু 2xnA। S2P প্লাস S1P দোনোটাকেই আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি, তাহলে নিচে আসে কত 2D। অতএব লাস্ট অফ অল আমাদের আসে কত xnA ডিভাইডেড বাই ডি। তাহলে S2P মাইনাস S1P আসলে কোন জায়গাটুকু? এই জায়গাটুকু। এই জায়গাটুকুকে কি বলে আসলে? পথ পার্থক্য। তো আমাদের এখানে কিন্তু পথ পার্থক্যের সমীকরণটি কত আসলো? পথ পার্থক্য সমান সমান আসলো xnA ডিভাইডেড বাই ডি। উজ্জ্বল বিন্দু এবং অন্ধকার বিন্দুর জন্য এই পথ পার্থক্যের শর্ত তোমরা গত লেকচারেই শিখে ফেলেছ। যদি পি বিন্দুটি উজ্জ্বল হয় তাহলে অবশ্যই পথ পার্থক্যটা হবে ল্যামডা এর n সংখ্যক গুণিতক। পার্থক্য সমান সমান আসবে n ল্যামডা। তার মানে পথ পার্থক্য আমরা কত পেয়েছি? xnA বাই ডি। কিন্তু পি বিন্দুটিকে উজ্জ্বল বিন্দু বিবেচনা করলে বিন্দুটিকে উজ্জ্বল ধরা হলে পথ পার্থক্য অবশ্যই হতে হবে ল্যামডা এর n গুণিতক, n সংখ্যক গুণিতক। এখানে n এর ভ্যালু কত আসবে? তোমরা আগেই জানো এখানে n ধরতে হয় 0 1 2 ডট ডট, সকল পূর্ণ সংখ্যা শূন্য পর থেকে। এই পথ পার্থক্যের হচ্ছে প্রতিপাদন থেকে পাওয়া শর্ত, আর এখানে হচ্ছে এই জ্যামিতিক পদ্ধতিতে পাওয়া শর্ত, দুটোই একই ঘটনাকে ব্যাখ্যা করছে। ফলে আমরা লিখতে পারি xnA বাই ডি ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা। সুতরাং xn ইকুয়াল টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তার মানে xn বলতে কোন জায়গাটাকে বোঝাচ্ছে? xn বলতে বোঝাচ্ছে কেন্দ্রীয় চরম থেকে পি যে আলোচ্য বিন্দু, ওই আলোচ্য বিন্দুর দূরত্বটা হচ্ছে xn। তো xn এর ভ্যালু কত? n ল্যামডা ডি বাই a। তার মানে এখানে এই জিনিসগুলোর মান যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এই বিন্দুটি কি উজ্জ্বল না অন্ধকার। যদি এর পরবর্তী কোনো বিন্দু নেওয়া হয়, মানে পি এর পরে আমি আরেকটি বিন্দু নেই, মানে পি বিন্দুটা উজ্জ্বল ধরেছি, এবার পি এর পরেও আমি আরেকটা বিন্দু নিব, তাকেও আমি উজ্জ্বল ধরবো। তার মানে পি এর পরবর্তী উজ্জ্বল বিন্দুর উপরে আরেকটা বিন্দু নেই, সেটা হবে কি? এটা কিন্তু n-তম বিন্দু ছিল। xn বলা মানে হচ্ছে n-তম উজ্জ্বল বিন্দু। তাহলে পরের বিন্দুটা হবে n+1-তম উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে n+1-তম উজ্জ্বল বিন্দুর ক্ষেত্রে। এই সমীকরণে কি হবে? শুধু n এর জায়গায় n+1 আসবে। xn n+1 n+1 ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে পি বিন্দু একটা উজ্জ্বল বিন্দু, পি এর পরে আরেকটা বিন্দু নেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমরা যদি ও বিন্দু বা এনিথিং, পি এর পর আরেকটা বিন্দু ও বিন্দু ধরি, তাহলে পি একটা উজ্জ্বল বিন্দু আর একটা ও একটা উজ্জ্বল বিন্দু, এই দুইয়ের মাঝখানের দূরত্ব কতটুকু? তার মানে একটা উজ্জ্বল কেন্দ্র থেকে আরেকটা উজ্জ্বলের কেন্দ্র পর্যন্ত দূরত্ব দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। পরবর্তী বিন্দুটা কোনটা? xn+1 মাইনাস আগের বিন্দুটা xn। আর এখানে দুটো বিয়োগ করলে কমন যায় কতটুকু? ল্যামডা ডি বাই এ যদি কমন নেই তাহলে n+1 মাইনাস n। তারপরে একটা থেকে আরেকটার দূরত্ব মানে এক অবস্থান থেকে পরের অবস্থান থেকে আগের অবস্থান বিয়োগ করা। এখানে কি আসছে? n কাটা গেলে ল্যামডা ডি ডিভাইডেড বাই a। তাহলে একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বলের যে দূরত্ব পার্থক্য, সেটাকে আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ডেল এক্স বলতে বোঝানো হচ্ছে একটি উজ্জ্বল বিন্দু থেকে আরেকটি উজ্জ্বল বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে কত? xn = ল্যামডা ডি ডিভাইড বাই a।
অর্থাৎ পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ল্যামডা ডি ডিভাইডেড বাই, অর্থাৎ পরপর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x = ল্যামডা ডি বাই এ। এভাবে যদি অন্ধকার ডোরার ক্ষেত্রে বলা হয় যে পরপর দুটি অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে, তাও কিন্তু একই হবে, কারণ আমরা জানি প্রত্যেকটি ডোরার প্রস্থ হচ্ছে সমান। আমরা যে মানটি বের করলাম আসলে সেটি চিত্রে কতটুক জায়গাকে প্রদর্শন করছে দেখো। এটি অন্ধকার ডোরা, উজ্জ্বল ডোরার একটা প্যাটার্ন দেখানো আছে যেটা আমরা পর্দায় দেখতে পাবো। তো অন্ধকার ডোরা এবং অন্ধকার ডোরার মধ্যে দূরত্ব বা একটি উজ্জ্বল ডোরা আমরা কিন্তু বের করেছিলাম কি একটি উজ্জ্বল ডোরার কেন্দ্র থেকে অপর আরেকটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের দূরত্ব। তার মানে এই জায়গাটুকুকে আমরা তার মানে del x = ল্যামডা ডি ডিভাইডেড বাই এ বলতে এই জায়গাটুকুকে প্রকাশ করছে। অনুরূপভাবে তোমাকে যদি বলা হয় একটি অন্ধকার ডোরার কেন্দ্র থেকে অপর একটি অন্ধকার ডোরার কেন্দ্র কতটুকু হবে, একটি অন্ধকার ডোরা থেকে আরেকটি অন্ধকার ডোরার কেন্দ্র পর্যন্ত মানে পরপর, আমরা জানি উজ্জ্বল এবং অন্ধকার ডোরাগুলো সমান প্রস্থের হয়ে থাকে, তাহলে এক্ষেত্রেও সমানটাই আসবে। তাহলে শুধু একটি অন্ধকার ডোরা, তার মান কত আসবে, এটাকে কি বলবো, অন্ধকার ডোরা। অন্ধকার ডোরা দেখো এখানে একটি অন্ধকার একটি উজ্জ্বলের হাফ আর একটি উজ্জ্বলের হাফ, এইটুক জায়গার মধ্যে দুটি ডোরা প্রদর্শন করছে, তার মানে হাফ হাফ মিলে একটি উজ্জ্বল আর একটি অন্ধকার, তার মানে দুটি ডোরা মিলে হয় del x। তাহলে একটি অন্ধকার ডোরা কতটুকু হবে, এটুককে সাধারণত আমরা x দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে x এর মান কত হবে, x এর মান del x এর অর্ধেক হবে। তাহলে del x এর অর্ধেক যদি হয় তাহলে del x এর মানকে 2 দিয়ে ভাগ, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a হবে। অনুরূপভাবে এইটুককে কি বলা যেতে পারে, একটি উজ্জ্বল ডোরা। উজ্জ্বল ডোরা তার মানও আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, তার মানও আমরা x দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু যদি বলা হয় পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকারের দূরত্ব, আমি আবার বলছি খেয়াল করো, যদি বলা হয় পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকারের দূরত্ব, তার মানে উজ্জ্বল বলতে এই উজ্জ্বলটা বোঝাচ্ছে, পরপর মানে পাশে আরেকটি অন্ধকার বোঝাচ্ছে, মানে এই জায়গাটুকুকে বোঝানো হচ্ছে। কি হতে পারে এটুকু, দেখো পুরুত্ব যেহেতু সমান, এটা উজ্জ্বলের হাফ এটা অন্ধকারের হাফ, তার মানে x হচ্ছে। অর্থাৎ বোঝা গেল দুটি ডোরা যদি একসাথে পরপর বোঝায় তাহলে সেখানে del x আসতেছে, আর শুধু একটি মাত্র যদি বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে x আসছে। এবার দেখি এই ডোরার আকার কি সবসময় একই রকম থাকবে না এদের মান পরিবর্তন করার কোনো পসিবিলিটি আছে বা কোনোভাবে এদেরকে পরিবর্তন করা আসলে যায় কি না। খেয়াল রাখো আমরা সূত্র পেয়েছিলাম কি xn = ল্যামডা ডি ডিভাইডেড বাই এ পেয়েছিলাম। তাহলে xn এর ভ্যালু কার কার উপর নির্ভর করে বা প্রত্যেকটা ডোরার ভ্যালু কার কার উপর নির্ভর করছে, ল্যামডা ডি আর এ। তুমি বলতে পারো স্যার আমরা তো এক্সও পেয়েছিলাম, তাহলে x এর ভ্যালু ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, 2 তো একটা নিউমেরিক্যাল নাম্বার মাত্র, অর্থাৎ del x বলো বা x বলো এই পুরুত্বগুলো নির্ভর করছে ল্যামডার উপরে। কীভাবে কীরকম নির্ভরশীলতা একটু খেয়াল করি, ডি এবং একে আমি স্থির রাখি তাহলে x এর ভ্যালু বা del x এর ভ্যালু ল্যামডার সমানুপাতিক আসছে, ল্যামডা এবং একে যদি স্থির রাখি তাহলে x = সমানুপাতিক ডি আসছে। 3 নম্বর বলতে পারি xn এর সাথে বা x এর সাথে এর দূরত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এর ফিজিক্স কি, x মানে প্রত্যেকটি ডোরার প্রস্থ হবে, শুধু উজ্জ্বল কিংবা অন্ধকার যে কোনো একটার প্রস্থ, কার উপর নির্ভর করছে, যে আলো আপতিত হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপর। তার মানে তরঙ্গ দৈর্ঘ্যের মান বৃদ্ধি পেলে এই ডোরাগুলো মোটা হবে, তার মানে তার পুরুত্ব বাড়বে এবং আগের যে পর্দাটা ছিল তাতে আগের তুলনায় কম ডোরা দেখতে পাবো। যদি আমি ডির দূরত্ব বৃদ্ধি করি, তার মানে আমি উৎস থেকে পর্দাকে আরও দূরে সরিয়ে নেই, তার মানে ডি এর ভ্যালু যদি বাড়িয়ে ফেলি তাহলে আমার ডোরাগুলো আরও মোটা হবে। যেমন তুমি প্রজেক্টর খেয়াল করো, প্রজেক্টরে কি হয়, একটা ফ্ল্যাশ করা হয় পিকচার, দেয়ালে ফ্ল্যাশ করো বা স্ক্রিনে ফ্ল্যাশ করো, যদি কাছাকাছি রাখা হয় তাহলে ছবিটা ছোট থাকে, আর দূরে ফ্ল্যাশ করে অনেক দূরে রাখা হয় তাহলে কি হয়, ছবিটা বড় দেখায়।
তেমনি যদি এই দূরত্বটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে এখানে ডোরাগুলো মোটা হবে, তার মানে আগের তুলনায় কম ডোরা দেখতে পাবো। এক্স ব্যস্তানুপাতিক এ হচ্ছে কি চিরদ্বয়ের মাঝখানে দূরত্ব, মানে এই দুটোকে যদি আস্তে আস্তে কমিয়ে দাও, মানে জায়গা ছোট করে ফেলো, তাহলে দেখা যাবে পর্দায় ডোরাগুলো আরও মোটা হচ্ছে, তার মানে এর উপরও এক্সের মান নির্ভরশীল। এছাড়া আর একটা বিষয় হচ্ছে মাঝখানের মাধ্যম। এই চির থেকে উৎস বা পুরা ব্যবস্থাপনা কোন মাধ্যমে আছে, মাধ্যমের সাথে এখানে কার সম্পর্ক? ডি না, ডি তো এখানে জায়গাটুকের নাম। এ না, এও তো চিরদ্বয়ের মাঝখানে দূরত্ব, তাহলে মাধ্যমের সাথে সম্পর্ক হচ্ছে কার? ল্যামডার, তরঙ্গ দৈর্ঘ্যের। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রতিসারঙ্কের একটা সম্পর্ক আছে, তারপরে প্রতিসারঙ্কের মান, মাধ্যম মানে প্রতিসারঙ্ক পরিবর্তন আছে, বিভিন্ন মাধ্যমের জন্য প্রতিসারঙ্ক বিভিন্ন রকম, তাহলে প্রতিসারঙ্ক চেঞ্জ হলে মিউ সাথে ল্যামডার মানেরও চেঞ্জ আসবে, তার ফলে কিন্তু এক্সের ভ্যালুটারও পরিবর্তন আসবে। তাহলে মিউর সাথে ল্যামডার সম্পর্ক কি? এ মিউ বি যদি আমি নেই তাহলে আমরা লিখতে পারি এখানে ল্যামডা এ ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা বি, তারপরে মাধ্যম চেঞ্জ করলে তরঙ্গ দৈর্ঘ্যের মানেরও সমানুপাতিক হারে চেঞ্জ আসতেছে, তাহলে ল্যামডার পরিবর্তনও এখানে বিবেচ্য, মানে মাধ্যমের পরিবর্তন। তাহলে এই এক্সের ভ্যালু বা ডেল এক্সের ভ্যালু চারটা বিষয়ের উপর নির্ভরশীল, একটা তরঙ্গ দৈর্ঘ্যের উপরে, মাধ্যমের উপরে, চিরের থেকে উৎসের বা ব্যতিচারী সজ্জার দূরত্বের উপরে, আর হচ্ছে চিরদ্বয়ের মাঝখানে মধ্যবর্তী দূরত্বের উপরে। রত্নরা, এবার আমরা দেখব ঝালরের কৌণিক বেধ, মানে ঝালর বলতে আসলে কোনটাকে বোঝায়? ডোরাগুলো কি ঝালর বলে। ইংরেজিতে ডোরাগুলোর নাম হচ্ছে ফ্রিঞ্জ, আর এই ফ্রিঞ্জেরই আরেকটি প্রতিশব্দ বাংলার ক্ষেত্রে হচ্ছে ঝালর। তো পি বিন্দুটা আমরা উজ্জ্বল ধরে নিয়েছিলাম, তাহলে পি বিন্দুটা আসলে আমাদের এই ব্যবস্থাপনার মধ্যে বা চিত্রের মধ্যে কৌণিকভাবে কত অবস্থানে আছে। সাধারণত কোণগুলো সাম্য অবস্থান, মানে এই যে মধ্যরেখাটা সেখান থেকে হিসাব করতে হয়, আমরা দাগ দিয়ে নিয়েছি পি বিন্দু পর্যন্ত এটা রেখার কল্পনা করলাম বা বিবেচনা করলাম। যেহেতু পি বিন্দুটা আমাদের এনতম বিন্দু ছিল, তাহলে পি বিন্দুটার কোণটাকে বললাম আমরা থেটা এন। থেটা এন, থেটা দেখো সমকোণী ত্রিভুজ, লম্ব আছে ভূমি আছে, তাহলে সহজেই আমরা লিখতে পারি কি ট্যান থেটা এন ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব হচ্ছে ওখানে এক্সএন, কারণ থেটার বিপরীত বাহু, পি থেকে এন পর্যন্ত এক্সএন, আর মধ্যবর্তী দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে ডি, এক্সএন ডিভাইডেড বাই ডি। একটা জিনিস তোমরা জানো যে এই কোণগুলো কিন্তু খুব ছোট হবে, কারণ কি পি বিন্দু আর এম বিন্দু অত্যন্ত নিকটবর্তী, আর নিকটবর্তী হওয়ার সুবাদে এই কোণের মান খুবই কম, আর থেটার মান যদি খুবই কম হয় তখন ট্যান থেটা প্রায় সমান কার মতো? সাইন থেটা, এগুলোর মান সমান আসে 4 ডিগ্রির নিচে। এই মানটা 4 ডিগ্রি যদি কম হয় তাহলে কিন্তু আমরা সেই সাইন থেটার জায়গায় সরাসরি বসাতে পারি কি থেটা। তাহলে ফাইনালি আমরা কি লিখতে পারি? থেটা এন ইকুয়াল টু এক্সএন ডিভাইডেড বাই ডি। আর এক্সএন এর ভ্যালু কত? এক্সএন এর ভ্যালু একটু আগে আমরা বের করেছি, এন ল্যামডা ডি ডিভাইডেড বাই এ। এখানে ডি আর ডি যদি বাদ যায় তাহলে থেটা এন ইকুয়াল টু এন ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে এ। এর ঠিক পরের যে বিন্দু ও বিন্দু, ও বিন্দুটার ক্ষেত্রে কী হবে কোণ? সেই এক ঘর আঘানো, মানে আমরা আগেই, সে কিন্তু এক ঘর সামনে, মানে এন প্লাস ওয়ান, তাহলে থেটা এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান ল্যামডা বাই এ হবে। কৌণিক বেধ মানে এই দুটো বিন্দুর মধ্যে, মানে ও আর পি এর মধ্যে কৌণিক দূরত্ব কতটা, মানে তাদের মধ্যবর্তী কোণ কত, সেটা করতে গেলে বড় কোণ থেকে ছোট কোণটা বাদ দিয়ে দিব। থিটা এন প্লাস ওয়ান মাইনাস থেটা এন, কমন যায় কি ল্যামডা বাই এ, কমন নাও এন প্লাস ওয়ান মাইনাস এন, তাহলে অবশ্য থাকতেছে কি শুধুমাত্র থাকতেছে ল্যামডা বাই এ। তাহলে দুটি, এটাকে আমরা সরাসরি ডেল থেটাও বলতে পারি। তাহলে ও বিন্দু এবং পি বিন্দু এই দুয়ের মধ্যে যদি কৌণিক যে দূরত্বটা, সেই দূরত্বটা যদি দেখা, মানে পরবর্তী স্টেপে যদি আঁকতে চাই তাহলে কি দাঁড়ায়? এই পরের কোণটা হবে থেটা এন প্লাস ওয়ান, তারপরে মাঝখানের যে কৌণিক পার্থক্যটু কোণ, কতটুক কোণ বড় সে অবশ্য এই যে কোণটুকু আমার হাতের নাগালে আসলো এটাকে আমরা ডেল থেটা বলতে পারি। এই ডেল থেটা কোণ পরিমাণ সে বড়, অতএব ডেল থেটা যদি বড় হয় সেই ডেল থেটা কতটুকু? ল্যামডা বাই এ আসছে। এই কৌণিক বেধ কার কার উপর নির্ভর করছে খেয়াল করি, ল্যামডার উপরে আর এর উপরে। তার মানে চিরের প্রস্থ চেঞ্জ করলে, মানে এই জায়গাটুকু যদি পরিবর্তন করি তাহলে কিন্তু আমার এই ল্যামডা পরিবর্তন হচ্ছে, মানে আমার
তীরদ্বয়ের মাঝখানে দূরত্ব যদি পরিবর্তন করি তাহলে থিটা পরিবর্তন হচ্ছে, আবার ল্যামডারও পরিবর্তন হচ্ছে, মানে কৌণিক বেধের মানের ল্যামডার পরিবর্তন করলেও কিন্তু কৌণিক বেধের মানের পরিবর্তন হচ্ছে। আর ল্যামডা আর কার মাধ্যমে পরিবর্তন হয় একটু আগে আমরা আলোচনা করেছি, প্রতিসরাঙ্কের মাধ্যমে। তার মানে মাধ্যম চেঞ্জ করলেও কিন্তু এই ল্যামডা তথা কোণের মানগুলো পরিবর্তন আসতে পারে। আর নির্দিষ্ট তীরের জন্য আর একটা বিষয় হচ্ছে এই ডেল থিটা সমীকরণের মধ্যে কোথাও কিন্তু ডি নেই, তার মানে পর্দার অবস্থানটা নেই। তাহলে আমরা কিন্তু বলতে পারি পর্দার অবস্থানের উপরে এই কৌণিক বেধ নির্ভর করে না। রত্নরা, এখন সেই মহেন্দ্রক্ষণ আমরা শুরু করেছিলাম, মনে করে দেখো যে একটি সাবানের বুদবুদের উপরে সেই কালার শেডটি কেন আসে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে উপরের দিকটা কালো হয়ে গেছে আর চারপাশটা রঙিন বর্ণিল আকার, বর্ণিল রং। এমনটা কেন হচ্ছিল তারই প্রশ্ন ছিল শুরুতে আমার এবং তোমাদেরও। আসলে এই যে সাবানের বুদবুদটি আছে তার যে পৃষ্ঠটা তা কিন্তু একটা পাতলা পৃষ্ঠ, উপরের লেয়ার এবং নিচের লেয়ার। আলো যখন আপতিত হয় উপরের লেয়ার থেকে একটা অংশ প্রতিফলিত হয় এবং ভিতরের লেয়ার থেকে কিন্তু আরেকটা অংশ প্রতিফলিত হয় এবং কিছু অংশ আলো কিন্তু প্রতিসরিত ভিতরে পাস করেও চলে যায়। এই প্রতিফলিত দুই রশ্মির পথ পার্থক্যের উপরে কিন্তু নির্ভর করে এই রংটি কেমন হবে। তো পথ পার্থক্য যদি ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু রংটি হবে লাল বর্ণ বা কমলা রঙের, এর মাঝামাঝি কোনো রং। আর যদি এটি একই দশায় মিলে যায়, সমদশায় মিলে, তাহলে এটা আস্তে আস্তে গ্রিন এবং ব্লুর দিকে আসবে। তার মানে এই দুইটা কারণেই কিন্তু এখানে এই বর্ণিল আকার। বুদবুদের লেয়ারটি পাতলা হয় সেক্ষেত্রে কালো রং ধারণ করে, আর যদি মোটা লেয়ার হয় সেক্ষেত্রে কিন্তু ওই লাল বা কমলার মধ্যে আকারটি ধারণ করে। এছাড়া কোণের ব্যাপারটাও আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আলো পড়ে সেই কোণের ক্ষেত্রেও কিন্তু এই রংটি চেঞ্জ হয়। যেমন ধরো আমি এখন একটা দেখতে পাচ্ছ কাচের একটা প্লেট, একে বিভিন্ন শেপে চেঞ্জ করার কারণে কিন্তু রঙের পরিবর্তন আসছে। ময়ূরের কথা বলেছিলাম, ময়ূরের দেখো ব্লু এবং গ্রিন এই দুইটি রং কিন্তু বেশি দেখা যাচ্ছে। আসলে গঠনমূলক ব্যতিচারের কারণে, ওইখানে আলোর গঠনমূলক ব্যতিচারের কারণে কিন্তু এই দুটো রঙের প্রতিফলন বেশি আসছে আমরা দেখতে পাচ্ছি। আর বাকি যে অংশগুলো সেগুলোতে ধ্বংসাত্মক ব্যতিচার বা ওই পালকগুলোর কোণের কারণে, কোণের পরিবর্তনের কারণে রঙের বারবার ভেরিয়েশন বা চেঞ্জ আসতেছে। তেলের পৃষ্ঠের কথা বলেছিলাম, পানির উপরে যখন তেলকে ছেড়ে দেওয়া হয় সেখানে সাদা আলো পড়ার কারণে বিভিন্ন অ্যাঙ্গেলে সাদা আলো পড়ছে এবং ওই লেয়ারটি কিন্তু অত বেশি মোটা না, বিভিন্ন জায়গায় তার থিকনেসের পরিবর্তন থাকে। এই দুটি কারণে, একে তো কোণ, দ্বিতীয় হচ্ছে থিকনেসের পরিমাণ, এর কারণে কিন্তু বিভিন্ন বর্ণিল আকার ধারণ করছে। তার মানে এগুলো সবই হচ্ছে প্রতিফলিত রশ্মির উপরিপাতনের পর তারা যদি সমদশায় গঠিত হয় তাহলে যে রং আসতেছে সেটা এক ধরনের রং এবং বিপরীত দশায় মিলিত হলে আর এক ধরনের রং আসছে। আর এই কারণেই এই বিষয়গুলোকে আমরা এত বর্ণিল ভাবে দেখতে পাই। দেখেছো পদার্থবিজ্ঞান বিষয়টি কত মজার। বাস্তব জীবনের এই ঘটনাগুলোকে পদার্থবিজ্ঞানের আলোকে কত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হলো। এমনি আরও অনেক মজার ঘটনা জানতে আগ্রহ থাকলে আমার সাথেই থাকতে পারো। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।